গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আমি যেটা ডিসকাস করব সেটা ভীষণই ইম্পর্টেন্ট একটা টপিক, পলিটিক্যাল অ্যানথ্রোপোলজি। এবং আমি মনে করছি 2023-এর জন্য যারা প্রিপারেশন করছো বা 2024-এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট। যদিও পলিটিক্যাল অ্যানথ্রোপোলজির এর আগেও একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন তোমাদেরকে আমি ভিডিও দিয়েছি, যারা দেখোনি তারা অবশ্যই ভিডিওটা দেখবে। এই কোয়েশ্চেনটা একটা বেসিক কোয়েশ্চেন যে প্রিমিটিভ সোসাইটিতে কিভাবে ল এন্ড জাস্টিস অর্ডার ফলো করা হয়, বা কাস্টমারি ল ইন প্রিমিটিভ সোসাইটি, এরকম ভাবে কোয়েশ্চেনটা আসে। কিন্তু যদি কোয়েশ্চেনটা একটু কনসেপচুয়াল করে বা একটু ঘুরিয়ে দেয়, তাহলে এখানে যেরকম আমি বলছি যে ডু ইউ থিঙ্ক দ্যাট ল অ্যান্ড অর্ডার ইজ আ কালচারাল ফিনোমিনন ইন সিম্পল সোসাইটি অর ইজ আ ট্র্যাডিশনাল ফিনোমিনন ইন সিম্পল সোসাইটি? তো এইরকম ভাবে কিন্তু ঘুরিয়ে কোয়েশ্চেন গুলো দিতে পারে। এবং যদি আমরা প্যাটার্নটাকে ফলো করি, যে লাস্ট ফিউ ইয়ার্স কোয়েশ্চেন প্যাটার্নে কিন্তু কনসেপচুয়ালি কোয়েশ্চেন গুলো দিচ্ছে। আমাদের জানা জিনিস শুধুমাত্র কিছু কনসেপচুয়াল ব্যাকগ্রাউন্ড যদি আমাদের ঠিকঠাক থাকে, স্ট্রং থাকে, তাহলে কিন্তু কোয়েশ্চেনের অ্যান্সার গুলো আমরা ইজিলি করে আসতে পারবো। ওকে। এবং ভেরি রিসেন্ট আমি কিছু ইংলিশ ভিডিওস দিচ্ছি, যেটা ইংলিশ ভার্সানে হচ্ছে পুরোপুরি। যারা ইউপিএসসি দিচ্ছ বা অন্যান্য স্টেট সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশন করছো, বা পিজি কোর্স বা ইউজি কোর্সের জন্য, সেখানে তো ইংলিশেই লিখতে হবে। তো সেক্ষেত্রে সেই ভিডিওস গুলো কাজে লাগবে। ইউপিএসসিটা বাদ দিয়ে বাট অন্য স্টেট সিভিল সার্ভিসে ইংলিশে হলে সুবিধা হয়। হ্যাঁ, ইউপিএসসিতে আমরা সেক্ষেত্রে লিখতে পারবো বা করতে পারবো। তো ওই চ্যানেলটা যদি তোমরা, ওই যে ভিডিওস গুলো সেগুলোও যদি ফলো করো, সেটা কিন্তু আমাদের স্টেট সিভিল সার্ভিস যেটা ডাব্লিউবিসি, সেটার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট টপিক গুলো আমি দিচ্ছি। একদম টপিক ধরে ধরেই আমি ওটাকে আপলোড করব ধীরে ধীরে, এবং ফুল সিলেবাসটাই কিন্তু ওখানে আমি কমপ্লিট করব। তাহলে যেটা আমাদের আজকের টপিক সেটা হচ্ছে যে প্রিমিটিভ সোসাইটিতে ল অ্যান্ড জাস্টিসটা একটা সাংস্কৃতিক প্রক্রিয়া। তুমি কি এটা মনে করো? মানে কোয়েশ্চেন যদি এইভাবে করে তাহলে তোমার আনসারটা কি হবে? তো এর আগেই আমি অনেক ভিডিওতেই তোমাদের দেখিয়েছি যে যেভাবে অ্যান্সার হবে তার একটা ছোট ইন্ট্রো পার্ট থাকবে, একটা বডি পার্ট থাকবে, ঠিক আছে? এবং অবশ্যই লাস্টে তোমার কি মনে হলো, তোমার কনক্লুশন পার্টটা সেখানে থাকবে। তো এক্ষেত্রে কিন্তু ইন্ট্রো পার্টে আমরা লিখতেই পারি যে অ্যাকচুয়ালি গতানুগতিক আইন বা কাস্টমারি ল যেটা আমরা বলছি, সেটা অ্যাকর্ডিং টু দ্য প্রিমিটিভ কালচার আর অ্যাকর্ডিং টু দ্য প্রিমিটিভ সোসাইটি, বিভিন্ন সোসাইটিতে সেটা বিভিন্নভাবে পালন করা হয়। এবং সেই ক্ষেত্রে নিয়ম কানুন বলো, আচার আচরণ বলো, এগুলো কিন্তু সে প্রিমিটিভই হোক বা আধুনিক সমাজেই হোক, সব জায়গাতেই এগুলো অবশ্যই রয়েছে। যদিও সমাজ ভেদে তার বিশ্বাস, তার অতিপ্রাকৃতিক চিন্তা ভাবনা, এগুলোর যে প্রকাশ সেগুলো কিন্তু ডিফারেন্ট হয়। তাহলে এইরকম একটা ছোট ইন্ট্রোডাকশন আমরা দিতে পারি। এই ইন্ট্রোডাকশনটা আমি কোয়েশ্চেন আনসার বই থেকে এখানে দিয়েছি। তারপরে কিন্তু একটা ডেফিনেশন তোমরা অবশ্যই দেবে যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ল, যেটা গিভেন বাই মাজুমদার অ্যান্ড মাদান। তো ওনারা কি বলেছেন, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ল? ওনারা বলেছেন ল কনসিস্ট of a set of principles which permit the use of force to maintain political and social organization within territory। তার মানে এখানেই বলছে যে ল এমন একটা প্রিন্সিপাল যেটা রাজনৈতিক তো বটেই, তার সাথে সাথে সামাজিক যে সমস্ত অর্গানাইজেশন গুলো আছে কোন একটা পার্টিকুলার টেরিটরির মধ্যে, সেটাকে কিন্তু চালাতে সাহায্য করে। এবং আমরা দেখেছি যে সরল সমাজে বা আদিবাসী সমাজে তাদের লটা কিন্তু একটু ডিফারেন্ট থাকে আমাদের প্রাগ্রসর সমাজ থেকে। কারণ হচ্ছে ওরা কিছু কিছু কাস্টমারি ল ফলো করে, যেটা ওদের ট্র্যাডিশনাল ল, অ্যাজ ওয়েল অ্যাজ এখন পঞ্চায়েত সিস্টেম সব জায়গায় পৌঁছে গেছে, সেটাও কিন্তু ওদের উপর ইম্পোজ হয়। কিন্তু প্রাথমিকভাবে ওদের কিছু কিছু জিনিসপত্র আছে যেগুলো ওরা কিন্তু কোনোভাবেই আধুনিক সমাজের আইন দ্বারা মেনটেন করতে চায় না। ওরা পুরোপুরি কিন্তু নিজেদের কাস্টমারি যে সমস্ত চিন্তা ভাবনাগুলো আছে, যেগুলো তাদের অতি প্রাকৃতিক ধ্যান ধারণা থেকেই বলো বা যা থেকেই বলো, সেইভাবে করে ওরা কিন্তু সেই চিন্তা ভাবনাগুলো করতে চেষ্টা করে। হ্যাঁ, এবং যখনই তোমরা কোনো কিছু ক্রিটিক্যাল ভিউ দেবে তখন কিন্তু এটা মাথায় রাখবে, আমি এর আগের ভিডিওগুলোতেও বলেছি যে ক্রিটিক্যাল ভিউতে সবসময় বিভিন্ন যে অ্যানথ্রোপোলজিস্ট আছে তাদের কাজগুলোকে দিতে হবে, এবং কোন কাজের জন্য তারা কি এক্সাম্পল দিচ্ছে সেগুলো দিতে হবে, তাদের থিওরিগুলোকে পারলে দিতে হবে। তো এক্ষেত্রেও কিন্তু আমাদের এটা দেখতে হবে যে কিভাবে এই যে প্রথাগত আইনটা, তার উৎস কি কি হতে পারে। বিভিন্ন প্রথা হতে পারে যেটা অবভিয়াসলি বংশ মানে পরম্পরা ওয়াইজ চলে আসছে, বিভিন্ন রীতিনীতি হতে পারে। অবভিয়াসলি যে সমাজ সেই পার্টিকুলার টেরিটরির মধ্যে তার কিছু পার্টিকুলার নিয়ম থাকতে পারে, কিছু প্রাকৃতিক ঘটনা হতে পারে, বা কিছু ফ্লোকলোর টাইপের জিনিসও হতে পারে যেটা লোকমুখে প্রচলিত। তাহলে এই যে প্রথাগত আইন, এর সোর্স কিন্তু
বিভিন্ন হতে পারে। তো একটা ছোট্ট পয়েন্ট করে এখানে আমরা তার সোর্সটাকে দিয়ে দিলাম। দেন যে পয়েন্টটা আসবে, এই যে পয়েন্টটা আমি এখানে লিখেছি হাতে, সেটা হচ্ছে কিভাবে বিভিন্ন স্টেপের মাধ্যমে, যেহেতু আমি এখানে কি এস্টাবলিশ করতে চাইছি যে ল অ্যান্ড অর্ডারটা প্রিমিটিভ সোসাইটিতে একটা কালচারাল ভ্যালু আছে, সেটা একটা কালচারাল ফিনোমেনন, সেটা একটা সাংস্কৃতিকগত একটা ঐতিহ্য, সেটাই এখানে বলার চেষ্টা করছি। তাহলে কেন সেটা ওটা সাংস্কৃতিকগত ঐতিহ্য সেটা আমাকে দিতে হবে, এবং এটা দিতে গেলে আমাদের বেশ কিছু পর্যায়ের মধ্যে দিয়ে যেতে হবে। প্রথমেই হচ্ছে ইন্টেনশন অফ দা পারসন, মানে যে এই কাজটা করলো বা কোনো অপরাধ যদি করা হয়ে থাকে, সেই অপরাধটার পিছনে ব্যক্তির ইচ্ছা কি ছিল, তার ইন্টেনশন কি ছিল, তাই না? এবং এটা যদি আমি আধুনিক সমাজে দেখি তাহলে কিন্তু অবভিয়াসলি ব্যক্তির যে ইচ্ছে সেটাকেই সবার আগে প্রাধান্য দিয়ে তার শাস্তি বিধান করা হয়। কিন্তু আদিম সমাজে বা প্রিমিটিভ সমাজে বা এখনো কিছু কিছু ট্রাইবাল সমাজে সেখানে কিন্তু ব্যক্তি কি ইন্টেনশন নিয়ে এটা করছে সেটাটা নয়, তার যে অ্যাক্টিভিটিটা হলো, তার যে রেজাল্ট, সেটার ওপর বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, যেমন ধরো সেখানে এই যে এই জায়গাটা কিন্তু আলাদা করে, আমি যেহেতু এখানে এতে দেখাচ্ছি সেজন্য আর অতটা আলাদা করিনি, এটা কিন্তু আলাদা করে অবশ্যই এক্সাম্পল হিসেবে দেবে। হ্যাঁ, এক্সাম্পল হিসেবে গোল করে এইখান থেকে এটা দেবে যে আমরা রেগমা নাগা একটা কমিউনিটির এখানে এক্সাম্পল দিয়েছি, যে তারা কিন্তু অপরাধের যে ইন্টেনশন, ব্যক্তির ইন্টেনশন কি সেটা নয়, অপরাধটা যে করছো তার যে অ্যাকশনের ফলে যে রেজাল্টটা হচ্ছে তার উপর বেশি ইম্পর্টেন্স দেয়। এবং সেখানে যদি কোনো ধরনের হোমিসাইড ঘটে, মানে কোনো ধরনের হত্যা হলো, হ্যাঁ, বা এমন কোনো হত্যা হলো যেটা দুর্ঘটনা, মানে কোনো একটা দুর্ঘটনার একটা কিছু একটা অ্যাক্টিভিটি হচ্ছিল, সেটা একটা দুর্ঘটনা হতে পারতো, সেটা ইন্টেনশনালি না হয়ে সেটাকে প্রতিহত করার জন্য কোনো হত্যা হলো, তাহলে এই দুটো যদি কোনো হত্যা থাকে তার ক্ষেত্রে কিন্তু এদের যে বিধান দেওয়ার ব্যবস্থা সেটা কিন্তু ডিফার করে। হ্যাঁ, তার মানে এটা একটা কালচারাল ফিনোমেনন, তাই না? তাহলে ব্যক্তির যে ইচ্ছা, সেই ইচ্ছাটা মানে ব্যক্তি যে অপরাধ করেছে তার ইন্টেনশনটা ডিপেন্ড করে সোসাইটি টু সোসাইটি, এবং সেটা অবশ্যই বিভিন্ন আদিবাসী সমাজে একটা কালচারাল ফিনোমেনন হিসেবেই গণ্য করা হয়। হ্যাঁ, তাহলে নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েশন। মানে অ্যাসোসিয়েশন মানে হচ্ছে অ্যাসোসিয়েট অ্যাকশন, মানে সবাই মিলে কথাবার্তা বলে একটা কোনো এই যে অপরাধটা হলো তার যে মানে কালেকশন অফ অ্যাকশনও বলতে পারো এটাকে, তার একটা বিধান দেওয়া, একসাথে বসে আলোচনা করা হলো এবং তার একটা বিধান দেওয়া হলো। তার মানে যে কাজটা করা হয়েছে তার যে শাস্তি সেটা যখন নির্ধারণ করা হবে তখন পুরো গোষ্ঠীটাই মিলে কথোপকথনের মাধ্যমে সেই বিধানটাকে অবশ্যই কার্যকর করবে। এবং সেখানে কাদের গুরুত্ব বেশি থাকবে, যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তাদের গুরুত্ব থাকবে, এবং আদিবাসী সমাজে অনেক সময় প্রধান থাকে তাদের গুরুত্ব থাকবে, যারা এটাতে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। তাহলে এখানেও কিন্তু উদাহরণ দিতে পারবে তোমরা একটা দুটো, যেমন এখানে এস্কিমো সমাজের একটা উদাহরণ দেওয়া আছে, যে ওখানে যদি তুমি উইচক্রাফট করো বা সসারি করো, এক্ষেত্রে কিন্তু কালেকটিভ যে তোমার বলতে পারো কালেকটিভ অ্যাকশন এর মাধ্যমে কোনো বিধান ঠিক করা হয় যে এই ঘটনার জন্য এই পার্টিকুলার ব্যক্তিকে কি শাস্তি দেওয়া যেতে পারে। হ্যাঁ, আবার রেগমা নাগারা তারা কি করে, তাদের যদি জঙ্গলে আগুন লাগানোর মতন যে ঘটনাগুলো সেগুলোকে তারা খুবই গুরুতর একটা অপরাধ বলে মনে করে, এবং সমস্ত গোষ্ঠী মিলে যে ব্যক্তি এই কাজটা করেছে তাকে কিন্তু শাস্তি বিধান করার চেষ্টা করে। ঠিক আছে, এরপরে কিসের উপর ডিপেন্ড করে, এভিডেন্স। হ্যাঁ, তাহলে আমরা কি দেখলাম, ইন্টেনশন অফ আ পারসন, কালেকটিভ অ্যাকশন, এন্ড দ্য থার্ড ওয়ান ইজ এভিডেন্স। মানে বিভিন্ন সরল সমাজে বিভিন্ন ধরনের সুপার ন্যাচারাল যে সমস্ত অ্যাক্টিভিটি হয় তার উপরে বেশ কিছু বিশ্বাস থাকে তাদের, যেগুলো তাদের একটা কালচারাল প্রথাও থাকে, এবং সেগুলো কিন্তু সমাজ ভেদে ভিন্ন। মানে এই সমাজে যেটা বিশ্বাস করা হয় অন্য সমাজে সেই বিশ্বাসটা একটু অন্যরকম করা হয়। তো এখানেও কিছু উদাহরণ তোমরা দেবে। সো ইউ ক্যান গিভ দ্য এক্সাম্পল অফ রেগমা নাগা। তারা ওথ টেকিং এর মাধ্যমে এটা করে। হোয়াট ইজ ওথ টেকিং? সেখানে কোনো কাজ তুমি করেছো, সেখানে তুমি তার শপথ করিয়ে নিলে যে এই কাজটা কি তুমি যেটা করেছো সেটা কতটা ঠিক করেছো, বা তুমি এটা করেছো কি করনি, এই ধরনের কিছু শপথ গ্রহণ করানো হয়। মালের নামক যে সমাজটা আছে সেখানে কিন্তু একটা
রীতি আছে, একটা সাক্রেড সোর্ড আছে ওদের, একটা তরোয়াল রয়েছে, সেটাকে ছুঁয়ে তোমাকে ওথ টেকিং করানো হয়, মানে তোমার যে শপথ গ্রহণ, যে এটা ছুঁয়ে তুমি বলো যে অপরাধের সঙ্গে তুমি জড়িত কি জড়িত নয়, এবং তারা শপথ করে যে আমি যদি এটা ছুঁয়ে যে আমি যদি জড়িত হই তাহলে আমি মারা যাব, আদারওয়াইজ আমি বেঁচে থাকবো। এবং যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে যদি সেই ব্যক্তি মারা যায় তার মানে সে কোনো অপরাধ করেছে, আর সে যদি বেঁচে থাকে তার মানে সে অপরাধ করেনি, তাহলে সে শপথটা গ্রহণ করছে তার পরিপ্রেক্ষিতে। ঠিক আছে, রেড ইন্ডিয়ান সমাজে আবার মহিষের মাথার খুলিকে ছুঁয়ে এই ধরনের শপথ করা হয়। ঠিক আছে, কোথাও কোথায় ডিভিয়েশন করানো হয়, মানে ধরো কিছু বিষ জাতীয় জিনিস, হ্যাঁ, যেটা তোমার বলতে পারে আজানদের মধ্যে রয়েছে আফ্রিকাতে, সেটা চেচিন বলে ওদের একটা অ্যানিমাল আছে, তাদেরকে খাওয়ানো হয়। চেচিনটা যদি বেঁচে যায় তার মানে সেই ব্যক্তি নির্দোষ, কিন্তু সে যদি মারা যায় তাহলে তার দোষ প্রমাণিত হয়। কোথাও কোথাও মারধরের মাধ্যমে শপথ গ্রহণ করানো হয়। তো শপথ গ্রহণের যে প্রথাটা, দ্যাট ইজ ডিফার ইন ডিফারেন্ট প্রিমিটিভ সোসাইটি। আশা করি বোঝাতে পেরেছি। তো এভিডেন্সের ক্ষেত্রে তোমরা এরকম 2-3টে এক্সাম্পল দিতেই পারো। তারপরে আসছে কি, যে তুমি কি পানিশমেন্ট দিচ্ছ, মানে এই যে এভিডেন্স গুলো তুমি জোগাড় করলে, কালেকটিভলি নিজেদের মধ্যে অ্যাকশন করে একটা ওপিনিয়নে এলে, তাহলে সেটা কিভাবে এবার ইমপ্লিমেন্ট হবে অ্যাজ আ শাস্তি, পানিশমেন্ট হিসেবে। হ্যাঁ, তাহলে এক্ষেত্রেও কিন্তু ডিফার করে সোসাইটি টু সোসাইটি। যেমন রেগমা নাগারা হত্যার অপরাধে যে দোষী হয় তাকে গৃহচ্যুত করা হয় এবং তার ঘর বাড়িকে নষ্ট করে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, এরকম টাইপের একটা সাজা দেওয়া হয়। আবার কামার কিছু কিছু উপজাতি আছে যারা পিউনিটিভ ফিস্ট, মানে শাস্তিমূলক ভোজ, তার মাধ্যমে মুক্তি পায়। যেমন কামার উপজাতি, তারা যদি কোনো অপরাধ করে, অপরাধ মুকুব করার জন্য অপোনেন্ট পার্টিকে, মানে যাদের বিরুদ্ধে অপরাধ করা হয়েছে তাদেরকে পিউনিটিভ ফোর্স প্লাস পুরো সোসাইটিকে খাওয়াতে হবে, এই ধরনের একটা আয়োজন করে তারা কিন্তু সেই অপরাধ থেকে মুক্ত হয়। যখন আমরা ট্রাইবালস পড়েছি বা যারা আমার কাছে ক্লাস করেছো তারা দেখেছো আমি পিউনিটিভ পোস্ট ফিস্টের কথা অনেক জায়গাতেই বলেছি। হ্যাঁ, তো সেরকম বিভিন্ন ধরনের এক্সাম্পল কিন্তু তোমরা এখানে দিতেই পারো আরো 2-3টে। তাহলে আমরা কি দেখলাম, যে ল অ্যান্ড অর্ডারের কি একটা ছোট ইন্ট্রোডাকশন হচ্ছে, তারপরে তার কি কি সোর্স হতে পারে প্রিমিটিভ সোসাইটিতে এই ল অ্যান্ড অর্ডারের, তারপরে আমি দিলাম যে কিভাবে এই ল অ্যান্ড অর্ডারের ইমপ্লিমেন্টেশন হচ্ছে, মানে এই পয়েন্টটা আই ক্যান রাইট হিয়ার ইমপ্লিমেন্টেশন স্টেপ, তাই না, কি কি পর্যায়ের মাধ্যমে আমি ইমপ্লিমেন্ট করলাম। এবার ধরো আমার লাস্টে আমরা কি দেখছি, তাহলে আমরা কি বলতে পারছি, যে লাস্টে কনক্লুশন হিসাবে যে আমরা কি বলতে পারছি, যে এই যে প্রথাগত আইন বা এই যে গতানুগতিক আইন, তার কিছু ফাংশনাল দিক রয়েছে এবং সেটা পুরস্কারই হচ্ছে বা শাস্তিই হচ্ছে। অবভিয়াসলি প্রিমিটিভ সোসাইটিতে সেটা সবসময় সংগঠিত হচ্ছে না, তার সেটা ভ্যালুর উপর ডিপেন্ড করছে এবং সেটা বিভিন্ন জায়গাতে বিভিন্ন বিভিন্ন ভাবে এটা কিন্তু করা হয়। যেমন কোথাও রীতিনীতি, নিয়ম কানুন এসবের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। অবভিয়াসলি উপজাতি সমাজ আলাদা আলাদা হলে এই কাস্টমারি ল গুলো আলাদা আলাদা হয়। এখানে আমরা নৃবিজ্ঞানী ডিয়ারপান্ট যেটা করেছিল কার্পারডোকু উপজাতিদের মধ্যে, যে সেখানে কিভাবে প্যাপনদের মধ্যে কোনো কালেকটিভ অ্যাকশনের মাধ্যমে তাদের যে লিডার আছে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে এবং তাদের যে বাদ বিবাদ সমস্যা সেগুলোকে সমাধান করে। এবং বিভিন্ন জায়গায় যদি আমরা দেখি যে এই যে আইন প্রণয়ন করছে সেখানে কোনো বিধিবদ্ধ সংস্থা কিন্তু থাকছে না, গোষ্ঠীর সদস্যরাই নিজেদের মধ্যে কালেকটিভ অ্যাকশন, যেটা আমি দেখেছি স্টেপের মধ্যে, তার মাধ্যমে এই সমস্যাটার সমাধান করার চেষ্টা করছে। কোথাও কোথাও সালিশি সভা ডাকা হচ্ছে, কোথাও কোথাও বিভিন্ন সুপার ন্যাচারাল পাওয়ারের উপরে বিলিভ করা হচ্ছে, বিভিন্ন ট্যাবুর উপর তার সেক্ষেত্রে ট্যাবু রয়েছে সেগুলোকে মেনে চলা হচ্ছে এবং সেটা সোশ্যাল কন্ট্রোল হিসেবে মান্যতা দেওয়া হচ্ছে। এবং শাস্তির যে পরিমাণ সেটাও কিন্তু বিভিন্ন প্রকৃতির উপর ডিপেন্ড করে। কোনো কোনো সময় অপরাধীর সামাজিক মর্যাদা অনুযায়ী তাকে শাস্তি বিধান করা হয়ে থাকে। তাহলে এইভাবে করে কিন্তু আমরা দেখছি যে প্রিমিটিভ সমাজে কাস্টমারি ল গুলোকে ইমপ্লিমেন্ট করা হয় এবং অবভিয়াসলি আলটিমেটলি আমি লাস্টে কি লিখতে পারি, যে উপরিউক্ত আলোচনার মাধ্যমে আমরা বলতে পারি যে বিভিন্ন সমাজে প্রিমিটিভ, মানে বিভিন্ন আদিবাসী সমাজে রাদার যে কাস্টমারি ল গুলো প্রচলিত আছে তা তাদের ট্র্যাডিশনাল কালচার মেনে করা হয়ে থাকে, সুতরাং এটাকে একটা কালচারাল ফিনোমেনন বলা যেতে পারে। ওকে, তাহলে আমি কি দেখলাম, একটা ছোট ইন্ট্রো দেখলাম, তাই না, তারপরে আমরা কি দেখলাম, ডেফিনেশন দেখলাম, তারপরে আমি কি দেখলাম, সোর্স দেখলাম,
তারপরে আমি কি দেখলাম, ইমপ্লিমেন্টেশন দেখলাম, তারপরে আমি কি দেখলাম কোথায় কোথায় কিভাবে হয়েছে তার একটা ছোট্ট কনক্লুশন, এবং লাস্টে আমার ওপিনিয়ন, যে মন্তব্য হিসেবে যে আমি কি বললাম, যে অবভিয়াসলি এই যে উপরিউক্ত আলোচনা, এটা দেখে আমরা বলছি যে যেহেতু আদিবাসী সমাজ ভিন্নে এর অ্যাপ্লিকেশন গুলো ডিফারেন্ট এবং সেটা একটা কালচারাল তার সঙ্গে ধ্যান ধারণা জড়িয়ে রয়েছে, তাহলে প্রিমিটিভ সমাজের এই জায়গাটা অবশ্যই একটা কালচারাল বা সাংস্কৃতিক ঘটনা হিসেবে আমরা বলতে পারি। ওকে, আশা করি তোমাদের ভালো লেগেছে, অবশ্যই জানাবে আমাকে কেমন লাগলো। থ্যাংক ইউ।